রিমি প্যাকেট খুলেই হতভম্ব। এরকম উপহার কেউ কাউকে দিতে পারে? এটা উপহার? মিনি সাইজের 30টা গামছা। গামছা দিয়ে রিমি করবে কি? বড় ভারী প্যাকেট দেখে রিমি ভেবেছিল দামি পোশাক। আচ্ছা, প্যাকেট বদলে যায়নি তো? সে কি রেহানা ম্যামকে বলবে ফোন করে বলার কি দরকার আছে? রেহানা ম্যাম তো প্যাকেটটা হাতে দেওয়ার সময়ই বললেনি এতে তোমার জন্য জামা আছে, শোয়েব আজ কিনে দিল সবাইকে, এটা তোমার। আগামী দিন পড়াতে গেলে প্যাকেটটা নিয়ে গেলেই হবে, নাকি ছোট লোকই হবে? শোয়েব গামছা কেন কিনবে? রিমির ভাগ্যই খারাপ, উপহার ব্যাগ বদলে গামছা চলে এসেছে। রিমি প্যাকেট সরিয়ে পড়তে বসলো। নাসিমা এসে চমকে বললেন, এইগুলো কি রে রিমি, এত গামছা কেন? হাই তুলতে তুলতে রিমি বলল, দোকানদার কম দামে দিল, নিয়ে ফেললাম। দেখো তো আশেপাশে কারো কাছে বেঁচে যায় নাকি। নাসিমা অবাক ও আশাহত গলায় বললেন, কম দামে দিল বলে নিয়ে ফেলবি? আর আমি গামছা বেচবো? বেচবে, যদি বেচা কেনা ভালো হয় আরো কিনে আনবো। গামছার ব্যবসা একবার যদি দাঁড়িয়ে যায় এক টানে কোটিপতি, বুঝলে মা? নাসিমা বুঝতে পারছে না রিমি ঠাট্টা করছে নাকি সত্যি সত্যি বলছে। কনফার্ম হতে আবার জিজ্ঞাসা করলেন, তুই কি সত্যি আমায় গামছা বেচতে বলছিস? বেচার না হলে আনতাম নাকি মা? তোমার লজ্জা লাগলে ছেড়ে দাও, আমি বিক্রি করব। নাসিমা জবাব দিলেন না। রিমির পাশে চুপ করে বসে রইলেন। অভাব অনটন টানতে টানতে মেয়েটার মাথাটাই গেছে। এখন ভাবছে গামছার ব্যবসা করবে। নাসিমার দু চোখ ছলছল করে উঠলো। ব্যবসা কি অত সোজা নাকি? গামছা কে কিনবে? রিমি পড়তে বসেছে। নাসিমা মুগ্ধ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। এই এতটুকু ফুটফুটে মেয়ে এক মনে লিখছে খাতায়। পিঠময় লম্বা চুল ছড়িয়ে আছে, খাড়া নাকটায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। নাক ঘামলে মেয়েরা নাকি স্বামী সোহাগী হয়, কি জানি হবে নাকি। বড় বড় চোখ দুটোর কাজল লেপটে আরো বড় দেখাচ্ছে। রোদে জলে ছোটাছুটি করে গায়ের রংটা মরে যাচ্ছে দিন দিন। আহারে, একটু ক্রিম পাউডার যদি মাখতো মেয়েটা, ছোটবেলায় তো পুরো ঘরের বাল্ব মনে হতো, যেখানে বসতো সেখানটায় আলো। শরীরটাও ভাঙছে দিন দিন। 3 বেলা পেট পুড়ে ভালো করে খেতে পারলে তেল তেলে হতো শরীরটা। নাসিমা দীর্ঘশ্বাস ফেললেন, মনে মনে বললেন, এত সুন্দর হয়ে কেন জন্মেছিস আমার ঘরে বলতো মা? ভালো কাপড় জামা দিতে পারি না, যত্ন আত্তি করতে পারি না, খালি অভাব আর অভাব। অত সুন্দর বর কই পাবো তোর জন্য বলতো? টাকা ছাড়া সুন্দরীর কোনো দাম নাই। রিমি চুলটা খোপা করতে করতে বলল, তাকিয়েছো কেন মা, লজ্জা লাগছে? নাসিমা হাসলেন। তুই কত মন দিয়ে পড়ালেখা করেছিস, দেখতে ভালো লাগছে। আমার যদি এই পড়াশোনার বয়সটা থাকতো। পড়তে ভালো লাগে না মা, কাজ করতেও ভালো লাগে না, খালি শুয়ে বসে খেয়ে ঘুমিয়ে দিন কাটাতে মন চায়। এই যে এত টানা হেঁচড়া ভালো লাগে না মা, ক্লান্ত লাগে খুব। তারপর কাছে এসে মায়ের গলা ধরে বলল, জানো মা, কিছু মানুষের বেবি পেটে এলেই গাড়ি ছাড়া চলতে পারে না। আপাত দেখো ঠিক করে খাবারই জোগাড় দিতে পারছি না। কিছু কিছু মানুষের মা ভালো থাকার জন্য কোনো টাকা নেই, অথচ কিছু মানুষের টাকা মা দিন দিন হুড় করে বাড়তেই থাকে। এমন কেন হয় মা? নাসিমা অসহায় চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। এ জবাব তার কাছে নেই। চায়ের কাপটা সোয়েব একেবারে ঘরের মাঝখানে ছুঁড়ে ফেললো। রেহানার চোখ কপালে তুলে বললেন, তুই এমন রেগে আছিস কেন? এত কেন মেজাজ দেখাচ্ছিস বলতো? কাকেদের চা বানাও যে খেতে এমন লাগে। কেন? আমিও তো খেলাম, ভালো ছিল। টিচারের মতো পড়াবে, তা নয় বুয়ের মতো চা বানাচ্ছে, রান্না বান্না করছে। ডিসগাস্টিং। আমার তো মনে হয় মাথা খারাপ টিচারের, মান সম্মান বোধ নেই। রেহানা ভাঙ্গা কাপ প্লেটের টুকরোগুলো মেজ থেকে কুড়িয়ে তুলতে তুলতে বললেন, মেয়েটাকে দেখে খেপে গেলি, ব্যাপারটা কি? সোয়েব জবাব দিল না। রেহানা বলতেই থাকলেন, রান্না বান্না করলে কি কেউ ছোট হয়ে গেল নাকি? এই যে আমি তো সারা জীবন তোদের রেঁধে খাওয়াচ্ছি, আমি কি ছোট হয়ে গেছি? আর তাছাড়া রিমি ভালো মেয়ে, তোদের মতো নবাব না। প্লিজ মা, বেকার করবে না। একজনকেও রেঁধে দিলেই ভালো মেয়ে হয়ে গেল না। তোরা তো নবাবের দল, সব রেডি চাস, অথচ রান্নাঘরে যাস না কেউই। মেয়েটা কত স্ট্রাগল করে জানিস? আজ দেখি সাথে করে গামছা নিয়ে এসেছে। জিজ্ঞেস করতেই বলল পার্ট টাইম বিজনেস শুরু করেছে। আমি তো 1 ডজন নিলাম ঘরের জন্য, সস্তায় দিল বেশ, ডাস্টিং ক্লিনিং এ লাগবে। সোয়েব দিশেহারা চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি কিনেছো 1 ডজন?
রেহানা স্বাভাবিকভাবে মাথা নাড়ালেন। সোয়েব বিছানার বালিশ চাদর ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল। সব ভেঙে গুড়িয়ে দিতে পারলে তার ভালো লাগতো। রিমি কিছুতেই বিশ্বাস করতে পারছে না। কনফার্ম হওয়ার জন্য আবার শিউলিকে জিজ্ঞাসা করলো, থ্রি পিছো? হ্যাঁ দেখ, বাড়ি বাড়ি ডেলিভারি করে ব্যবসা একটা পপুলার হয়ে দেখ, 30টা গামছা বিক্রি করতে তোর একদিনও লাগেনি, তাহলে আমরা দুজন মিলে শুরু করব। রিমি গভীর চিন্তায় পড়েছে। মজা করার গামছা বিক্রি শিউলির কাছে অতি চমৎকার বিজনেস আইডিয়া মনে হচ্ছে। এত ভাবাভাবি তো কিচ্ছু নেই রিমি, চেষ্টা করে দেখি, লসে পড়লে বাদ। রিমি বিড়বিড় করে বলল, গামছাগুলো তো এমনি পেয়েছিলাম, এখন তো পুঁজি লাগবে। তুই শুধু রাজি হ, বাকি সব আমি দেখব। শিউলি আরো শক্ত হয়ে বলল, আমরা আসলে ডিএমসির ছাত্রী, শুধু অভাবের তাড়নায় এই উদ্যোগটা নিয়েছি। রিমির গলা শুকিয়ে আসছে। ডিএমসির ছাত্রী বলার কি দরকার ছিল? শুধু শুধু ব্যবসা শুরু করার জন্য শিউলি রিমিকে নিয়ে একটা ব্যাংকে এসেছে লোনের প্রপোজাল নিয়ে কথা বলতে। ব্যাংকের যে কর্মকর্তার সাথে ওরা কথা বলছে তার নাম রেজওয়ান। বয়স বড় জোর 28-29। ছেলেটা খুবই নরম স্বভাবের এবং ভদ্র। রিমি ও শিউলি যাই বলেছে বিশ্বাস করেছে, তবে বেশি বলা হয়ে গেছে। রেজওয়ান নিশ্চিত হতে সরাসরি রিমির দিকে তাকিয়ে আবার প্রশ্নটা করলো, ডিএমসি মানে? রিমি জবাব দিল না। শিউলি রিমির মুখের কথা কেড়ে নেবার মতো করে বলল, ঢাকা মেডিকেল কলেজ। কাউকে বলতে চাই না, আসলে ব্যাপারটা গোপন রেখে ব্যবসাটা করতে চাই। বুঝেনি তো, নানান অবস্ট্রাকলস আসবে, নিউজ ফিট হবে, এজন্য আর কি। ঢাকা মেডিকেল কলেজ আপনারা আসলে এভাবে, আই অ্যাম সারপ্রাইজড অ্যান্ড শক। এই একটা কথা রেজওয়ানকে পুরোপুরিভাবে কনভিন্স করে দিল। রেজওয়ানের মনটা এবার আরো খারাপ হয়ে গেল। ইস রে, তার নিজের ছোট বোনকে এই তো গেল বছর 17 লাখ টাকা খরচ করে প্রাইভেট মেডিকেলে ভর্তি করা হলো। হোস্টেলে থাকতে পারে না বলে রেজওয়ানের গাড়িটা সে বোনকে দিয়ে দিয়েছে। ডাক্তার হওয়া নিয়ে কথা, টাইমলি গাড়ি করে যাওয়া আসা করছে। আর এখানে দেখো, ঢাকা মেডিকেলে পড়া দুইটি মেয়ে অভাবের সাথে কেমন লড়ছে। ছোট্ট একটা কাপড়ের ব্যবসা করতে চাচ্ছে। এতদিন সে অভাবী ভালো ছাত্রের গল্প শুনেছে, আজ চোখের সামনে দেখতে পেল। এর মধ্যে রিমি মেয়েটা অপূর্ব দেখতে। কোনো বড়লোকের মেয়ে হলে তো মন্ত্রী এমপি ছেলেরা লাইন ধরতো পেছনে, তাও এই মেয়ে ডাক্তার হলে তো সারা দুনিয়ার পোলাপান ইচ্ছে করে রোগী হয়ে যাবে। রেজওয়ানের তো দেখেই সেই কখন থেকে বুকের ভেতরটা কেমন করছে। জীবনে এমন কাউকে পেলে তো ধন্য, না পাওয়া যাক, এমন মানুষের হেল্প করতে পারাও ভাগ্য। ফাইলটা একপাশে রাখতে রাখতে রেজওয়ান বলল, দেখুন, একজন গ্যারান্টার না হয় আমি ম্যানেজ করে দিলাম, কিন্তু ফ্যামিলির গ্যারান্টার একজন লাগবেই। সহকারী জব হোল্ডার হলে বেশি ভালো হয়। রিমি তড়িঘড়ি করে জবাব দিল, আচ্ছা আচ্ছা, শুধু কি করতে হবে বলে দিন ডিটেল। শিউলি রিমির হাত শক্ত করে চেপে ধরলো। আমরা তাহলে কবে আসবো স্যার? নেক্সট উইকে আসুন। কি কি লাগবে তার আমি একটা নোট দিয়ে দিচ্ছি। আসলে অ্যামাউন্ট যেহেতু অল্প, পেপারসগুলো ঠিকঠাক জমা দিতে পারলে আশা করি হয়ে যাবে। আপনারা চা খাবেন তো? রিমি সাথে সাথেই বলল। জি হ্যাঁ। শিউলি দাঁড়িয়ে পড়ল। না মানে আমাদের একটু তাড়া আছে, থ্যাঙ্কস। আপনাদের নাম ও কন্ট্যাক্ট নাম্বারস রেখে যান ওই ডেস্কে। কতটুকু কি আগালো আমি ফোন করে জানাবো। থ্যাংক ইউ স্যার, একটু তাড়াতাড়ি যেন হয় দেখবেন। ব্যাংক থেকে বেরিয়ে শিউলি রিমিকে প্রথমে যে কথাটা বলল তা হলো, তুই একটা গাধি, চা খেতে বললে রাজি হয়ে যাবি? কেন, সমস্যাটা কি? সমস্যা আছে, ছেলেটা তো পটে গেছে। এই যে লোনটা স্যাংশন করে দিবে বললো, তা তো তোকে দেখে বারবার ক্যাবলাকান্তের মতো তোর দিকে তাকাচ্ছিল। ব্যাংকে চাকরি করে সুদর্শন ছেলে, তোর তো কপাল খুলে গেল রে রিমি। তুই না, ছি শিউলি। ছিচি করিস না রিমি, একটা সহজ সূত্র সবসময় মনে রাখবি। অবিবাহিত যেই ছেলে দেখতে যত গোছানো অর্থাৎ পরিপাটি হবে, সেই ছেলের গোছানো যোগ্যতা মেয়ে তত পছন্দ। ধর, ভালো ছাত্রী শুনলে এরা কুপকার, বিয়ের পর বেকার থাকবে এমন মেয়েরা পছন্দ করে না। গৃহিণী বউ এদের ভালো লাগে না। এরা চায় বউ টিপটপ হবে, গুছিয়ে বাহিরে চলবে, স্ট্যাটাস মেনটেন করবে। রেজওয়ান সাহেবের টেবিল দেখলি আর শার্টটা জুতাটা দেখলি না, ফিট অ্যান্ড ফাট। হেড তো ডাক্তার ইঞ্জিনিয়ার বই চাই। শুধুমাত্র নিজের অগোছালো ছেলেরা বউ চায় বা মেয়ে পছন্দ করে ঘরোয়া টাইপ। যত নিজে গোছাতে পারে কম,
তত বেশি গুছিয়ে দেবার মতো মানুষই চায়। রিমি শিউলির কথা অগ্রাহ্যের ভঙ্গিতে হাসলো। আনম্যারিড বুঝলি কি করে? এটাও একটা সূত্র আছে। এরা খরচে হয় বা ভাবে কম, মেয়েদের প্রতি উপকারী মেন্টালিটি ভরপুর। এই যেমন নিজের থেকেও একজন গ্যারান্টার জুগিয়ে দিবে বলল, আবার চা অফার করে বসলো। তোর যত সব আজগুবি ব্যাখ্যা বাদ দে প্লিজ। আচ্ছা, ফট করে বলে দিলি যে সরকারি জব হোল্ডার পাবো কই এখন? আছে একজন, বলে দেখি আগে। একজনটা কে? তুই চিনিস কিভাবে? রিমি শিউলির কথা আর কোনো জবাব দিল না। আজ তার হাঁটতে ভালো লাগছে, নতুন কিছু করবে সে, নতুন দোকান গড়বে, নতুন বিজনেস, নতুন জীবন হবে। সে জীবনে কোনো অভাব থাকবে না। রিমি মনে মনে বলল, হ্যাঁ, অচেনা গামছাদাতা, তোমায় আমার মন থেকে ধন্যবাদ। আমি তোমার কাছে কৃতজ্ঞ। ফোন নাম্বারটা বারবার ডায়াল করেও রিমি কেটে দিচ্ছে। এখন কি ফিরে আছে নাকি আরো পরে কল দেবে? রিমি ভাবাভাবির মাঝখানে অচেনা নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, আমি কি রিমি সুলতানার সাথে কথা বলছি? জি, আপনি? আমি রিজওয়ান, পূর্বালী ব্যাংক থেকে। ও জি জি, বলুন। আসলে আপনাদের ব্যাপারটা আমি খুব সিনসিয়ারলি দেখছি, হয়ে যাবে আশা করি। রিমি নিঃশব্দে হাসলো। জি স্যার, হলে খুব ভালো হয়। আমরা আসলে খুবই ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি। মেডিকেলে পড়া সরকারি হলেও এত এক্সপেন্সিভ আসলে। জি ম্যাম, বুঝতে পারছি। আপনারা কোন ব্যাচ, কোন ইয়ার? আসলে আমি দেখতাম আমি কিছু করতে পারি না। আমার মেজো খালুর ফ্রেন্ড একজন আছেন ডিএমসিতে, ডক্টর হাসনাত। দেখুন, আমরা কোনো রকম সাহায্য নেব না বলেই কিন্তু নিজেরা কিছু করতে চাইছি। আপনি বরং লোনের ব্যাপারটা। বলেই রিমি সাথে সাথে ফোন কেটে দিল। ও মাই গড, আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিল। রুমি ফোন কেটে দেওয়ায় রেজান বেশ অস্বস্তিতে পড়লো। মেয়েটার কি আত্মসম্মানে ঘা লাগলো? কেন যে সেদে পড়ে ফোন করতে গেল? রেগে যায়নি তো? রেজান হাত জোর করে উপরের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, মেয়েটা যাতে কষ্ট না পায়। মেয়েটা রাগ করলে আমি মরে যাব। মাকে এখনই বলতে হবে পাত্রী পাওয়া গেছে, কথা বলে দেখুক না মা। মেয়েটা যদি রাজি হয়, আর রাজি হবেই বা না কেন। সুনামধন্য অ্যাডভোকেট বাবার একমাত্র ছেলে রিজওয়ান, ঢাকায় তাদের 3টা ফ্ল্যাট, তাছাড়া নিজেও ভালো চাকরি করছে, দেখতে ভালো, 2 দিন পরে প্রমোশন হবে। অফিসে তার খুব প্রশংসা, চাল চরিত্রও ভালো। মেয়ে পক্ষ দারিদ্র হোক না দরিদ্র, তার তো টাকা করি চাই না। ডাক্তারি পড়া সুন্দরী এই মেয়েটাকেই চাই শুধু। বৃষ্টির 2-1 ফোঁটা ছিটেতে রিজওয়ানের যখনই জ্বর হবে, রিজওয়ান বিছানায় বেহুশের মতো শুয়ে থেকে বলবে, হে সুন্দরী চিকিৎসক, আমার ভীষণ জ্বর, কমাও আমার জ্বর। রিমি আবার সময়টা দেখলো, 10টা বেজে গেছে, এখন নিশ্চয়ই ফিরি। তাছাড়া রেহানা ম্যাডাম তো বলেই দিয়েছেন তিনি আগে বলে রাখবেন। রিমি চিন্তা ও ভয় দুটো নিয়ে ফোন ডায়াল করলো। সোয়েব ডিনারে বসেছে সবে তখন। হ্যালো হ্যালো। রিমি কথা বললো না। সোয়েব কতক্ষণ হ্যালো হ্যালো করে ফোন রেখে দিল। যত সব ফাজলামোর ফোন। সিলেটের এই মুফস্সল উপজেলায় চাকরি করতে এসে তার হয়েছে মহাযন্ত্রণা। বেশিরভাগ লোকই কথা সে বোঝে না, তার কথাও বেশিরভাগ সময় লোকজন কম বোঝে নিশ্চয়। এখন এমন কেউ ফোন করেছে সে হয়তো সোয়েবের হ্যালোটাই হয়তো বুঝছে না। সোয়েব খাবারে মন দিল আবার। মায়ের রান্না খেয়ে এমন হয়েছে কোনো রান্নাই এখন রুচে না মুখে। উফ, মাকে নিয়ে আসা দরকার, অথবা মায়ের মতো রান্না করতে পারে এমন কাউকে দরকার। মাকে ফটোকপি করে ফেলা যেত যদি। অর্ধেক খাবার প্লেটেই সোয়েবকে হাত ধুয়ে উঠে পড়তে হলো। ফুলকপির তরকারিটা বিশ্রী রকম বাজে হয়েছে। রান্নার মতো বিশাল একটা ব্যাপারকে কেন যে সরকার প্রফেশনগুলোর অন্তর্ভুক্ত করা হচ্ছে না কে জানে। মাছ চাষ শেখবার জন্য যদি উপজেলা মৎস্য অফিসার থাকে, হাঁস মুরগির জন্য, ক্ষেত খাবারের জন্য যদি উপজেলা কৃষি অফিসার থাকতে পারে, তাহলে মজাদার গুণগত মান ঠিক করে রান্নার জন্য উপজেলা রান্না অফিসারও থাকা উচিত ছিল। এটাই তো সব থেকে জরুরি। ডিসি এমপিরাই তো এই রান্না করা খাবার খেয়ে চাকরি করবে নাকি? সব ফালতু ডিপার্টমেন্ট আছে, অথচ রান্নার মতো জরুরি ব্যাপারটা কোনো সরকারি ডিপার্টমেন্টে নেই। এটা কোনো কথা হলো? রেহানা সোয়েবকে ফোন করলেন রাত 11টায়। কিরে, শুয়ে পড়েছিস? না মা,
দেরি হবে শুতে, মুভি দেখছি। এত রাতে কেন মা? আরে দরকারে একটা, ওই যে রিঙ্কু ঝিঙ্কুর টিচার মেয়েটা আছে না, রিমি, ওই যে জামা কিনে দিয়েছিলি যাকে, ওর বিজনেসে কি একটা লোন দরকার, একজন সরকারি জব হোল্ডার গ্যারান্টার লাগে বলেছিল আমাকে। একটু হেল্প কর মেয়েটাকে, বড় দুঃখী মেয়ে, বেচারি খুব রিকোয়েস্ট করে বলল। তাছাড়া আমায় সোয়েব ফোন রেখে দিল। তার মানে একটু আগে কথা বলেনি কেন? তবে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেওয়া উচিত মেয়েটার। সোয়েব টিভির দিকে তাকালো। মুভির নায়িকা ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছে। সামনের দিকে একগুচ্ছা ভুজা চুল উড়ে এসে নায়িকার নাকে মুখে পড়ছে। নায়িকা সেগুলো হাত দিয়ে সরাচ্ছে না। সোয়েব টিভির রিমোটটা টিভি স্ক্রিনের মাঝ বরাবর ছুঁড়ে মারলো। স্ক্রিনটা ফেটে গেল সাথে সাথেই। পরের দুদিন রিমি আর সোয়েবকে ফোন করার চেষ্টাই করেনি। রেহানা ম্যাম তো বলেছেনই সোয়েব ভাইয়া গ্রান্টার হবেনি। শুধু শুধু ফোন করবার কি দরকার? সমস্যা হয়েছে অন্য জায়গায়। রেজওয়ান ছেলেটা রিমির পিছু নিয়েছে, এই বাহানায় ওই বাহানায় ফোন করছে। 2 লাখ টাকার লোন, এখন বলছে 4 লাখ স্যাংশন করে দেবে। সোয়েব ভাইয়াকে কি বলবে রিমি? 2 লাখের গ্রান্টার এক কথা, আর 4 লাখ যদি বলে এত বড় লোনের ঝুঁকি আমি কেন নেব? রাজি করবার জন্য রিমির কাছে অন্য অস্ত্রও আছে অবশ্য। রিমি বলবে সে যে রিমির সাথে এক রাতে হসপিটালে ছিল। পিতলা ম্যামকে না হলে সেটা বলে দেবে, ব্যাস কাজ হয়ে যাবে। হবু বউ বলে কথা, তাও আবার বড়লোক মানুষ। মান ইজ্জতের বড় ভয় এদের। গরিবের এই এক শান্তি, মান ইজ্জত নেই, তাই যাবারও ভয় নেই। ব্যাপারটা মনে করে এই রিমি প্রশান্তির হাসি আসলো। 4 লাখ টাকা ব্যবসা একবার দাঁড়িয়ে গেলে সে আপাকে সব থেকে দামি ভালো খাবার কিনে দেবে। সে নে আপা, কত খাবি খা, দামি খাবারের বড় শখ তোর। সোয়েব টাইটা বাঁধতে বাঁধতে বলল, এত শর্ট নোটিসে তুমি এখানে চলে আসবে ভাবিনি প্রীতি। পিথিলা হাসলো। ব্রিক রেড শার্টের সাথে সোয়েব একটা ডার্ক ব্লু টাই পরেছে। শার্টের দামি পাথরের বোতামগুলো যেন হীরের মতো জ্বলছে। এত ভালো চয়েস কেন সোয়েবের? ঝাঁকড়া চমৎকার চুলগুলো দুহাতে হালকা জেল ঘষে পেছনের দিকে সোয়েব হালকা ব্রাশ করে নিল। খাড়া নাকটায় একটু ক্রিম মিশে লাগেনি এখনো। জোড়া ভুরু, চওড়া কপাল, এত কেন হ্যান্ডসাম সোয়েব? পিথিলা নাকের ক্রিমটা ইশারায় মুছতে দেখালো সোয়েবকে। ড্রেসিং টেবিলের ওপর থেকে পারফিউম নিয়ে সোয়েবের হাতে দিতে দিতে পিথিলা বলল, এই যে হুট করে সিলেট দেখতে মন চাইলো, সাথে তোমাকেও। পিথিলার দেওয়া পারফিউমটা সোয়েব স্প্রে করলো না, অন্য একটা নিয়ে করলো। বা তোমার তো পারফিউম স্প্রের ভঙ্গিটাও মডেলদের মতো। সোয়েব একটা একপেশে হাসি হাসলো। তুমি ফিরবে কখন সোহেব? আর লাঞ্চ? সোয়েব আবার নিজেকে আয়নায় দেখলো। জুতোটা ভালো লাগছে না, চেঞ্জ করতে হবে আবার। বিরক্তি নিয়ে জুতো খুলতে আবার বিছানায় বসলো। আমি গাড়ি বলে দিচ্ছি, তোমরা ঘুরে নাও সারাদিন, ডিনারে দেখা হবে প্রীতি, খুব ব্যস্ততা আমার। পিথিলা শাড়ির আঁচলের একটা কোণা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, জানো সোহেব, তোমায় আমি একটা চমৎকার বুদ্ধিমান ছেলে ভাবতাম, এখন তো দেখি মহাবোকা। কাউকে অ্যাভয়েডটাও ঠিকঠাক করতে পারো না। সোয়েব মনোযোগ দিয়ে জুতোর ফিতাটা বাঁধছে। পিতলা শাড়ির নিচের পাটটা আবারও ঝাড়লো। এখানে এসে সকালে ঝিল দেখতে বেরিয়েছিল। ঝিলের পানিতে নেমে শাড়ি ভিজে গেছে একটুখানি, ভেজাটা বিশ্রী ঠেকছে এখন। সিলেটে এসেছে পিথিলা 2 দিন হলো, বন্ধুদের সাথে রিসোর্ট ছিল। আজ সকালে দেখা করতে এলো সোয়েবের সাথে, কিন্তু সোয়েব কাজের অজুহাতে বেরিয়ে যাচ্ছে। তোমার শাড়ি ভিজে গেছে নাকি? জল খেলে এলে? তোমার বাসার কাছে এত চমৎকার ঝিল, বলনি কেন আমাকে? আমি তো প্রথমে সেই ঝিলে পা ভেজাতাম। ঝিলটা আসলে চমৎকার প্রীতি, এখানে দেখার মতো আর অনেক কিছুই আছে। মিনি সাইজের পাহাড়ি অনেক বিউটিফুল ঝর্ণা আছে। তুমিও সাথে চলো না সোয়েব, দেখবে। সোয়েব জুতোটা পরে ইজি হয়ে দাঁড়ালো। শার্টের ইনটা আবারও স্মুথ টাচ দিতে দিতে বলল, প্রীতি তুমি কি জানো, তোমার সাথে যে ঘুরে বেড়াবে সে আরো চমৎকার হবে আমার থেকে। লাইক রাজপুত্র, কোমরে তলোয়ার, পরনে শাহী লেবাস, মাথায় রাজমুকুট, শান দেয়া গোপ, তীক্ষ্ণ চাহনি, চেয়ারে অন্যরকম জলসি, সামথিং ভেরি স্পেশাল। পিথিলা একটু কাছে এগিয়ে এলো সোয়েবের। ফাজলামো কেন করছো? সেটা তুমি কেন? এই জবাবটা আমার কাছে নেই প্রীতি, আমার কি চাই আমি নিজে তা কনফার্ম নই। কিন্তু তুমি কি চাও সেই বিষয়ে আমি তো কনফার্ম। আমি এমন করে সব ভাবতে পারি। যেটা আমি জানি না সেটা তুমি জানো, এটা বিশ্বাস্য। পিথিলা একটু মলিন করে হাসলো।
জানো শোয়েব, ইউনিভার্সিটিতে ভর্তি হবার পর আমায় নিয়ে 2টা নতুন রেকর্ড হলো। সেটা হলো গত 5 বছরের মধ্যে সবচেয়ে ভালো ছাত্রী এবং সর্বোচ্চ লাভ প্রপোজাল আমি পেয়েছিলাম। সবাই হাসতো এ নিয়ে, কিন্তু আমার ক্যারেক্টার ঝকঝকে। কারোর সাথে আমি কোনো রিলেশনে জড়াইনি, পাত্তাও দিইনি। রূপ, গুণ, টাকা কোনোটাই আমার কম নয়। আমি জানি আমার যোগ্যতা বলে আমি কাউকে বেছে নিব। আমাকে বেছে নেবার মতো আমি এত দুর্বল নয়। তোমার সাথে পরিচয় 2 বছরের, আমার দুনিয়ায় পাল্টে গেল। সব কিছুতেই তুমি, তোমাকে চাই। কেন এমন হলো বলো তো? নিজেকে বারবার ছোট করতে আমারও ভালো লাগে না, কিন্তু ওটা তোমার ইগো প্রীতি। আমি হ্যাঁ বলে দিলেই দেখবে তোমার ইগো তার লাগবে না। তুমি এখন ভালোবাসলেও আমি নিতে পারবো না শোয়েব। এখন হ্যাঁ বললে ইগোতে আরো বেশি লাগবে। মানে? মনে হলো তুমি আমাকে ছাড়বার সুযোগই পাবে না। অ্যাভয়েড তো অনেক দূর। আমি নিজেই তোমার ব্যাপারে এখন শিওর, আমরা সাধারণ বন্ধুই ভালো। সোয়েব হাঁ করা মুখ নিয়ে পিথিলার দিকে তাকিয়ে রইল। এই এতদিনেও পিথিলাকে আজ তার বড় অচেনা লাগছে, অনেক দূরের, অনেক আলাদা। আমরা দুপুরেই চলে যাচ্ছি শোয়েব। কথাগুলো তোমাকে সামনে থেকে বলতে ইচ্ছে করলো, ফোনে বলিনি সেজন্য। সোয়েবের এই প্রথম পিথিলাকে খুব ভয় করতে লাগলো। তার নিজেকে অপরাধী তাও অনুরোধের মতো করে বলল, তোমরা থাকো প্রীতি, আমরা একসাথে বেরোবো বেড়াতে, একসাথে লাঞ্চ। না শোয়েব, আমি খুব অল্প সময়ের জন্য এসেছি, পরে আসবো, তবে নতুন কাউকে নিয়ে। তখন তুমি চাইলেও বেরোনো যাবে না আর একসাথে। পিথিলা রহস্যময় ভঙ্গিতে হাসলো। আমি কি কোনোভাবে তোমায় কষ্ট দিয়েছি প্রীতি? কোনো মিসবিহেভ? আমি তো পাগলাটে, জানো তুমি, আগা করা ঘাটতেরা। ওই একটা স্বভাবেই অনেক আনন্দ আমার হয়নি, প্লিজ। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্নের জবাব দাও তো। যদি উত্তর দিতে পারো ডেফিনেটলি থাকবো। বলো তো শোয়েব, আমাদের বাসা কোথায়? মানে ঢাকার কোথায় থাকি আমি? আমাদের বাড়িটা কেমন, দোতলা না 3 তলা? হাজগুবি প্রশ্ন। আমি গিয়েছি নাকি কখনো? গেলেই না। সেদিন তুমি যখন রাতে রিমি ম্যামকে ছাড়তে যাও, তোমায় কিন্তু উনি ওনার রাস্তা দেখিয়ে দেয়নি, অথচ তুমি একটানে চলে গেলে। অথচ তুমি বলছো রিমির সাথে কখনোই আলাপ ছিল না আগে। আলাপ না থাকা একটা মানুষের বাসায় গভীর রাতে। সোয়েব কিছু একটা বলতে যাচ্ছিল, পিথিলা হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলল, তুমি ওনার বাসা চেনো বা আগে গিয়েছিলে তাতে আমার কোনো কৌতূহল নেই, কিন্তু ব্যাপারটা হলো অন্য। যে নারীকে তুমি অন্য নারীর ব্যাপারে বলতে দ্বিধা করো, আমি তোমার জীবনে এমন নারী হয়ে থাকতে পারবো না শোয়েব। আমি যার হব সে অন্য নারীর সম্পর্কিত সব আমায় বলতে পারবে। এইটুকু সমীহ সে আমায় করতেই হবে, না হলে যে ছোট হব আমি। সোয়েব তোতলাতে তোতলাতে বলল, আসলে রিমি যে আমাদের বাসায় পড়াতে আসে সেজন্যই চেনা। মানে হয়েছে কি, ঠিকানা তো। ছল ছল চোখে পিথিলা সোয়েবের দিকে তাকে মিষ্টি করে হাসলো। আমি তোমার জীবনের পাটরানী হতে চেয়েছিলাম, প্রধান রানী। তুমি রাজা, তুমি যোগ্য থেকেও যোগ্যতম। তোমার 100 রানী থাকতেই পারে, কিন্তু তোমার রানী একমাত্র আমি হতে চেয়েছি। সোয়েব ঘামছে, অসহায় লাগছে, নিজের ওপর রাগ হচ্ছে, জেদ হচ্ছে, একই সাথে করুণা হচ্ছে। পিথিলা এতদিনে তার সামনে যা বলেছে করেছে সব স্পষ্ট, অথচ সে নিজের কাছেই আজ অস্পষ্ট। উফ। শোয়েব, কখনো তো মিথ্যে বলনি আমাকে, তাই আজ বলাটা আমি বুঝতে পারছি। শাড়ির কুচিটা আবারও ঝাড়ল পিথিলা। ভিজে শাড়ির পাড় থেকে কয়েক ফোঁটা পানি পড়লো মেঝেতে। সোয়েবের গায়ে করা স্প্রেটা নিয়ে ভালো করে স্প্রে করলো নিজের কাপড়ে। সোয়েব প্রায় ফিসফিস করে বলল, ওটা তো ছেলেদের। আজ ছেলে হতে মন চাইছে, তোমার মতো ছেলে। বলে সোয়েবের দিকে তাকিয়ে বাচকটা টিপলো। ব্যাগটা হাতে নিয়ে আঁচলের কার্নিশ ধরে পিথিলা আর কিছু না বলেই বেরিয়ে চলে গেল। সোয়েব বিস্মিত ও হতাশ দৃষ্টিতে পিথিলা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এতদিন সে পিথিলাকে টোটালি একটা বোকা মেয়ে ভাবতো। এই প্রথম সোয়েব বুঝতে পারলো পিথিলা মোটেও বোকা নয়, বেশ ধারালো বুদ্ধির একটা মেয়ে। পিথিলার অনুভূতি খুবই প্রবল। রিমি কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি রিমি বলছিলাম, ওই যে রিঙ্কু চিঙ্কু টিচার। সোয়েব জবাব দিল না, চুপচাপ শুনে গেল। রিমি এবার আরো চেঁচিয়ে, শুনতে পাচ্ছেন? হ্যালো, আমি রিমি, ওই যে বেহুশ হওয়া। হ্যালো হ্যালো, সোহেব ভাইয়া,
আপনি কি শোয়েব ভাইয়া? এটা কি? সোয়েব এবার কথা বলল। চিনতে পেরেছি আপু, ওই যে আপনি রেস্টুরেন্টে মুখে লুডুস বের করে প্লেটে রেখেছিলেন, সেই আপুটা না? ওই যে গামছাওয়ালি আর ওই যে রান্নাঘরের ভাল্লুক। বলুন বলুন, কি দরকার বলুন। গামছা বেচতেন কপিস? রিমি ফোন কেটে দিল। সর্বনাশ! শিউলি রিমির গায়ে ধাক্কা দিল। কি রে, ফোন কেটে দিলি? চিনতে পারিনি তো? রেহানা ম্যাডাম বলেনি? রিমি স্তব্ধ হয়ে ফোনের দিকেই তাকিয়ে আছে। ওহ, ফোন কর না আবার, একটা গ্যারান্টার হবে। এত দাম কেন দেখাচ্ছিস? আসতে না পারলে, না হলে ব্যাটার পরিচিত কাউকে বলে দিক না একটু। না পারলে না করুক, আমরা অন্য জায়গায় যোগাযোগ করব। রিমির মোবাইল আবার বেজে উঠেছে, অপরিচিত নাম্বার। হ্যালো? হ্যালো রিমি, রিমি মা বলছি। সিমির হঠাৎ করে শরীরটা খারাপ করছে, খুব একটু একটু রক্তপানি ভাঙছে, কিন্তু ব্যথা নেই। মনে হয় হাসপাতাল নিতে হবে। তুই কোথায়? হ্যালো রিমি। রিমি ফোন কেটে দিয়ে শিউলিকে কিছু না বলে ছুটে বেরিয়ে গেল। শিউলি পিছু ডাকলো। এই রিমি, কার ফোন? যাচ্ছিস কেন? জুতো ফেলে যাচ্ছিস তো রিমি? রিমি প্রাণপণে ছুটছে, তার এখনই বাড়ি পৌঁছাতে হবে। আবার কিচ্ছু হতে দেবে না সে। কিচ্ছু না। কত টাকা আছে যেন তার ঘরে? টাকা জোগাড় করতে হবে। রিমির আপার নাকি প্রসবে ইনফেকশন, আরও অনেক ইন্টারনাল জটিলতা, জরায়ুতেও ভীষণ সমস্যা। ক্যাথেটার করে রাখা হয়েছে, স্যালাইন চলছে। এই এক সপ্তাহে রিমির জীবন শেষ। হাসপাতালে এত খরচ, ডাক্তারের সাপ কথা। বেবি এখনও প্রিম্যাচিউর স্টেজে আছে, এখনই কিছু করা যাবে না। আরও কিছুদিন হাসপাতালেই থাকতে হবে, আরও মিনিমাম 2 সপ্তাহ। তারপর দেখা যাক। বেবি হবার পর জরায়ুতে একটা অপারেশন করাতে হবে রিমির। মোটামুটি সব জায়গায় ধার করা শেষ। সব থেকে বেশি ধার দিয়েছে রেহানা ম্যাডাম। অবশ্য রিমি যায়নি অত, কিন্তু আজ রিমির আর ভালো লাগছে না। হাসপাতাল টু বাড়ি, আবার হাসপাতাল, রান্না বান্না, আবার দৌড়াদৌড়ি, এই ওষুধ সেই ওষুধ। এই এখন সে ভাত আর সবজি করে নিয়ে এসেছে মায়ের জন্য। রাতে রিমিকে হাসপাতালে মায়ের সাথে মেঝেতে শুতে হয়। রিমি বারবার করেই বলেছে বাড়িতে থাকতে হবে, পড়াশোনা আছে। মা একা বাড়িতে, মা কিছুতেই থাকতে দিচ্ছেন না। নাসিমা রিমির আনা টিফিন খুলতে খুলতে খুবই ভীত কণ্ঠে বললেন, সিমির তো আজ দেখি কাশিও হয়ে গেছে, বুকে কফ বাজে। রাতের রাউন্ডে যখন ডাক্তার আপা আসবেন, তুই একটু খেয়াল করে বলিস, রিক্স আছে পেটের বাচ্চার না আবার ঠান্ডা লেগে যায়। অনেকে বাচ্চার তো পেটে নিউমোনিয়া হয়ে যায়। হলে হবে মা, সারা দুনিয়ায় তো কত মেয়েরই বাচ্চা হচ্ছে, এত জটিলতা তো নেই। আপার কেন? শুধু কি তোর আপারই একই রকম সমস্যা? তো আমারও ছিল, এই জন্যই তো টাকার অভাবে অপারেশন করাতে পারলাম না। এর ফলাফল কত ভয়ঙ্কর। রিমির সাথে সাথে কেবিন থেকে বেরিয়ে গেল। এখানে সে এক মুহূর্ত আর থাকবে না। কোথাও একটা গর্তে করে ঢুকে পড়তে পারলে ভালো হতো। সমস্যা হলো গর্তে ঢুকলেই হবে না, গর্তের মুখ বন্ধ করতে হবে ভালো করে, যাতে কেউ তাদের খুঁজে না পায়। পুরো পরিবারের মানুষের খালি সমস্যা। বেরিয়ে যাবার পথে রিসেপশনে রিমিকে আবার ডাকা হলো। রিমি শক্ত করে বলে এলো, গতকালের থেকে সব একসাথে বিল দেবে, খুচরো করে ওষুধের টাকা আর দেবে না। এ কোন নিয়ম রে বাবা? এরা কোনো ওষুধ বাইরে থেকে কিনতেও দেয় না, যত সব। হাসপাতাল থেকে বেরিয়ে রিমি সোজা গেল টিউশনিতে। বাজার করতে হবে আজ সন্ধ্যায়, ঘরে কিচ্ছু নেই। সোয়েব প্রথমে এসে খোঁজ করলো হাসপাতালে, রিমি নেই। রাতের খাবার নিয়ে আসবে। রিমির মাকে পাওয়া গেল। রিমির বড় বোন সিমির সাথে দেখা করতে গিয়ে সোয়েব ছোটোখাটো একটা ধাক্কা খেলো। এই সিমির চেহারাটা অনেকটা পিতিলার মতো, অনেক মিল, বিশেষ করে চোখ দুটো আর নাকটা। দুটো মানুষের মধ্যে এত মিল হয় নাকি? কই, রিমিও তো বোন, রিমির সাথে তো এত মিল নেই, শুধু গড়নে একটু, কিন্তু চেহারায় তো অত নয়। সোয়েব বিড়বিড় করে বলল, কি আশ্চর্য। রিমি ভাতের মাঠটা ফেলে নিয়ে ডাল বাটতে বসলো। আজকে রাতের খাওয়া শর্টকাট, পেঁয়াজু আর ডিম ভাজা। আর কোনো রান্না সে এখন করতে পারবে না। টিউশনি পড়িয়ে বাজার করতে গিয়ে 8টা বেজে গেছে। মাছ এনেছিল, কেটে হালকা জাল দিয়ে রেখেছে, সকালে মাছ ঝোল করবে। ডাল বাটতে বাটতে রিমির মনে হলো একটা ফ্রিজ থাকলে ভালো হতো। পেঁয়াজু ভাজতে বসে রিমি চুলোর পাশে বইয়ের পৃষ্ঠাগুলো একটু টুলের ওপরে মেলে বসলো। একটু যদি চোখ বুলানো যায়। আগামী পরশুদিন থেকে তার পরীক্ষা। রিমি অবশ্য সব নকল নিয়েই যাবে সাথে, তবুও একটু পয়েন্টগুলো দেখা না রাখলে বোঝা যায় না কোনটা কোন প্রশ্নের উত্তর। খুঁজতে খুঁজতে টাইম নষ্ট। আর রাতে হাসপাতালে পড়া যায় না। মা সারাক্ষণ বিড়বিড় করে। রিমি কড়াইয়ে পেঁয়াজু তুলতে যাবে, দরজায় নক। এত রাতে কে? নিশ্চয়ই মুকুল আন্টিদের বাড়ির কেউ।
রিমির মুখ ছিটকে একটা দুর্বোধ্য গালি বেরিয়ে এলো অনায়াসে। রিমি চেঁচিয়ে বলল, দাঁড়ান। দরজা খুলে রিমি আশ্চর্য, সোয়েব ভাই সাথে এক গাদা বাজার, এত বাজার কেন? রিমি প্রশ্নটা করতে যাওয়ার আগেই সোয়েব বলল, সেদিনকার ক্ষতিপূরণ দিতে এলাম। রিমি কিছু বলল না, চুপচাপ বাজারের ব্যাগগুলো ভেতরে ঘরে নিয়ে গেল। সোয়েব ভেতরে ঢুকবে কিনা বুঝতে পারছে না। এই মেয়েটা এত খারাপ কেন? বাড়িতে আসা মানুষকে ঘরে যেতে বলার ভদ্রটুকু জানে না। ডিসগাস্টিং। সোয়েবের ডিসগাস্টিং ভাবনার মধ্যেই রিমি ভেতর থেকে ডাকলো, চা পাতা তো আনেননি, চিনি 2 কেজি ছিল, এখানে তো 1 কেজির একটা প্যাকেট, তাহলে ক্ষতিপূরণ কিভাবে হলো? সোয়েব মনে মনে বলল, ছাগলি পাঠি চা পাতার জন্য মরে যাচ্ছে একেবারে। এই যে সোয়েব এত রাতে এতগুলো বাজার করে এলো। আজ দুপুরে সে সিলেট থেকে এসেছে, তারপর মায়ের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে সোজা হাসপাতাল, তারপর একটুক্ষণের জন্য বাসায় গিয়ে শুধু গোসলটা সেরে চেঞ্জ করে বেরিয়েছে, খাওয়াও হয়নি। এদিকে দেখো এই মহারানী চায়ের পাতার জন্য মরে যাচ্ছে। সোয়েব নিজে থেকেই ঘরে এসে বিছানায় বসলো। ঘরের অবস্থা তো আজ হ্যাস্ত ন্যস্ত, সবকিছু অগোছলো। সোয়েব পেছনে এলিয়ে বসে শার্টের বুকের দিকে আর একটা বোতাম খুলে দিল। ব্যবসা গরম লাগছে। রিমি এলো, পানি 1 গ্লাস হাতে, এসেই বলল, একটু চেয়ারে বসুন ভাইয়া। সোয়েব উঠে চেয়ারে বসতে রিমি বিছানায় কতগুলো খবরের কাগজ পেতে নিল। সোয়েব এক দৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে আছে। চূড়ান্ত অভদ্র মেয়ে, কথাবার্তা সব আদেশের মতো। কোমরে একটা ওড়না বেঁধেছে, যেন মারতে আসবে এখনই। জামায় হলুদের মশলায় মাখামাখি, গা থেকে মাছ মাছ গন্ধ বেরোচ্ছে। মাছ কেটেছে নিশ্চয়। চুলের অবস্থা আরো খারাপ, অর্ধেক বাঁধা অর্ধেক খোলা। গালে কি একটা ধনে পাতা। এই মেয়ের থাকার কথা ছিল শাড়ি পরে চুড়ি পরে। সোয়েবের ভাবনার ছেদ পড়ল। বিছানায় রিমি ভাত বেড়ে নিয়েছে, ডিম ভাজি, মাছ ভাজি, আবার পেঁয়াজু, সব ভাজা ভুজো। গরম ভাত থেকে ধোয়া উঠছে। খেতে বসুন, হাতে মুখে কি পানি দেবেন? সোয়েব অন্যদিকে তাকিয়ে বলল, খাবো না আমি। কি নাকি আবার মুখ থেকে বের করে ডেকেছেন? রিমি গ্লাসের পানিটা প্লেটে ঢেলে নিল। সোয়েব উঠে গিয়ে হাত ধুয়ে বসলো। রিমি নিজে একটা প্লেট নিয়ে বসতে বসতে বলল, বাজার করে ক্ষতিপূরণ দেওয়ার আমার দরকার ছিল না ভাইয়া, টাকা হলে বরং আমার কাছে লাগতো। সোয়েব জবাব দিল না। এক মনে খাচ্ছে সে। পেঁয়াজু ধনে পাতা দিয়ে গরম ভাত, এত মজা কখনো খায়নি কেন আগে। রিমি মনে মনে বলল, হায় হায়, এ তো দেখি রাক্ষস, সব খেয়ে নিয়েছে। হাসপাতালে নেবার জন্য আবার রাখতে হবে। ধুস। আপনার বাবা কি নেই নাকি যোগাযোগ বন্ধ? সোয়েব খুবই স্বাভাবিকভাবে প্রশ্নটা করলো। রিমি তার থেকেও স্বাভাবিকভাবে বলল, যোগাযোগ বন্ধ, মায়ের সাথে লিখিত ছাড়াছাড়ি হয়নি, এই বাড়িটা ওনারই। এবার দুজনেই চুপচাপ। সোয়েব খাওয়া শেষে বলল, চা খাবো আমি, কোরা লিকার। রিমি জবাব দিল না। সে প্লেট গুছিয়ে চলে গেল ভেতরে। জামাটা পাল্টে নিয়ে চুলটা বাঁধলো। বাজারের ব্যাগে সে আর একটা জিনিস পেয়েছে। সোয়েব ভাইকে ইচ্ছে করেই করলো নাকি ভুলে? আচ্ছা, জিজ্ঞাসা করে নিলেই হবে। না থাক, হয়তো চাচ্ছে না রিমি সরাসরি বলুক। হাসপাতালের জন্য টিফিন গুছিয়ে চা বানিয়ে এসে রিমিটাকে সোয়েব ঘুমিয়ে পড়েছে। রিমি কি ডাকবে? অবশ্যই ডাকবে। সরকারি বাড়ি নাকি এটা? রিমি মৃদু গলায় বলল, সোহেব ভাইয়া, ভাইয়া। সোয়েব চোখ বন্ধ রেখেই বলল, মিস রিমি, আমি আপনার ভাইয়া না। যেখানে আপনার ভাইয়া আছে সেখানে গিয়ে ডাকুন, আমাকে নয়। আপনি উঠুন প্লিজ, আমাকে হাসপাতালে যেতে হবে। এই যে চা। সোয়েব চা হাতে নিতে নিতে বলল, আপনি যান হাসপাতালে, আমি রাতে এখানেই থাকবো। টায়ার্ড লাগছে। এখানে থাকবেন মানে? থাকবো, রাতে ঘুমাবো, সকালে চলে যাব। রিমি অবাক ও আহত। প্লিজ মজা করবেন না, প্লিজ, আমার বেরোতে হবে। রিমি কণ্ঠে তাড়া। আপনি এখানে কেন থাকবেন? থাকবো কারণ আমার থাকতে ইচ্ছে হয়েছে। তাছাড়া আপনি তো সেদিন রাতে আমার বন্ধুর হাসপাতালে ঠিক দেখে এলেন। রুম ভাড়া 2400 টাকা দিতে হয়েছে আমাকে। তার বিনিময়ে সেজন্য আমি এক রাত্রি আপনার বাড়িতে থাকতেই পারি। রিমি বা সত্যিই চটে গেল খুব। দেখুন, বাড়াবাড়ির একটা সীমা আছে। আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন। কিসের সাথে কি মেলাচ্ছেন? সেদিন কিন্তু আপনি আমাকে। সোয়েব পা লম্বা করে আছোয়াভাবে আয়েসি ভঙ্গিতে চায়ে চুমুক দিচ্ছে। আমি তো আজ ক্ষতিপূরণ দিয়ে থাকতে এলাম। রিমির ইচ্ছে করছে এক চড়ে সোয়েবের সব দাঁত ফেলে দেই। অনেক রাত হয়ে গেছে। মা নিশ্চয়ই খাবারের জন্য বসে আছে। রিমি ব্যাগটা হাতে নিয়ে দরজার দিকে যেতে যেতে বলল,
প্লিজ আসুন, আরেকদিন এসে থাকবেন, আজ তো একা বাড়ি। একা বাড়ি তো ভালো, আপনি চাবিতে যান। রিমি চোখ রাঙিয়ে তাকালো, সেটা উপেক্ষা করে সোয়েব আবারও বলতে থাকলো। আর তাছাড়া সেদিন ঘুমের মধ্যে আপনি আমাকে কিনাকি করেছেন, আমি ভালো ছেলে হয়ে ঘুমালাম, উঠে দেখি আমার গায়ে শার্ট খোলা। লোক জানাজানির ভয়ে লজ্জায় বলিনি, শুধু মেয়েদের ইজ্জত আর ইজ্জত। ছেলেদের সম্ভ্রম অনেক বড় ব্যাপার। আমায় যদি কিছু করে থাকেন, আমার হবু বউয়ের জন্য কত ক্ষতিকর হবে সেটা বুঝতে পারছেন? প্রায় বাকশূন্য কণ্ঠে রিমি বলল। আমি করেছি? আমাকে বলতে পারলেন? সোয়েবের নির্লিপ্ত জবাব। আর অনেক কিছুই আপনি আমার জন্য ক্ষতিকর করেছেন। রাগে দুঃখে রিমির ঠোঁট কাঁপছে। মানুষ এত খারাপ হয়? ছি! এতক্ষণ ব্যাপারটা রিমি নেহাত ফান ভেবেছিল, কিন্তু রাগে রিমি তোতলাতে তোতলাতে কোনো মতে বলল, গেট আউট, প্লিজ আউট, আপনি বেরিয়ে যান। সোয়েব উঠে এসে প্রায় হঠাৎ করেই এক হাতে রিমির কোমর টেনে ধরলো। রিমির হাত থেকে ব্যাগ পড়ে গেল। সোয়েব অন্য হাতে রিমির থুতনিটা শক্ত করে চেপে ধরলো। নিজেকে ছাড়াতে রিমি প্রাণপণের চেষ্টা করছে। এই জোড়াজুড়ির মাঝেও সোয়েব রিমির কানের কাছে মুখ নিয়ে বলল, আমি রাতে থাকলে দোষ, রিজন থাকলে দোষ নেই। সকাল সন্ধ্যা তাকে নিয়ে রেস্টুরেন্টে, কলেজে। রিমি প্রায় কুই কুই করে বলল, লাগছে, আমার জামা ছিঁড়ে যাচ্ছে। আমি তো চাই লাগুক, সারাক্ষণ ফোন বিচি। ব্যবসায়ী হবে, গামছা ব্যবসায়ী, লোন চাই। দুনিয়ার রিজাম ছাড়া আর কেউ লোন দেয় না বুঝি? কোনো গার্ডস নেই নিজের, পড়া থেকে রান্না বান্না, যে যা বলছে করছে। কেন? সোয়েবের চোখ লাল হয়ে গেছে। রিমি এক দৃষ্টিতে সোয়েবের চোখের দিকে তাকিয়ে রইল। নিজেকে ছাড়িয়ে নেবার কোনো চেষ্টা করলো না। আর কয়েক মুহূর্ত এভাবে কাটলো। রিমি বলল, বাজারের ব্যাগে টাকার ব্যান্ডেলটা কি আপনি রেখেছেন? রিমিকে ছেড়ে দিয়ে সোয়েব এবার আরো চেঁচিয়ে বলল, টাকার বান্ডেল? পাগল, আমি কোনো টাকা ফাঁকা রাখিনি। টাকা আমাকে রিজনের মতো কামড়ায় না, যত সব ফাজলামো। বলেই সাথে সাথে সোয়েব দ্রুত বেরিয়ে গেল। রিমি পেছন ডাকলো, আমাকে একটু নামিয়ে দিবেন হাসপাতালে, দরজায় তালা দিয়ে আসছি। গাড়িতে বসেই রিমি বলল, রিজওয়ান সাহেব থাকেননি আমাদের বাড়িতে, ওই লোন ব্যাপারে কথা বলতে এসেছিলেন। দারিদ্র বাবাহীন মেয়ের বাড়ি তো, লোকজন কথা বানাতে ভালোবাসে আসলে। কেউ হয়তো আপনাকে মিথ্যা করে ফোন করেছে, অথবা আপনার ইনফরমারটাই দুষ্টু। সোয়েব জবাব দিল না, চুপ থেকেই রিমির সিট বেল্ট লক করে দিল। এত কাছাকাছি। সোয়েবের গা থেকে মিষ্টি একটা ঘ্রাণ নাকে লাগছে। চুলগুলো, ইস! রিমি মনে মনে ফিসফিস করে বলল, আমি খুবই লোভী মেয়ে আল্লাহ, এত লোভী জিনিস কেন আমার সামনে এনে রাখো? আমি লোভ সামলাতে পারলাম না, যা হবার হোক। সোয়েব গাড়ির বাতিটা নিভিয়ে স্টারিং হুইলে হাত জেয়ে রাখছে। রিমি শটান জড়িয়ে ধরলো সোয়েবকে। সোয়েব কিছু বুঝবার আগে এলোপাতিরি কয়েকটা চুমু খেয়ে নিল। সোয়েব বিড়বিড় করে বলল, ছি, গায়ে এত পেঁয়াজের গন্ধ, সাবান নেই ঘরে, কি খসখসে ঠোঁট। ইস, আমার বোধ হয় দাগ হয়ে গেছে গালে, যত সব। রিমি সোজা হয়ে চোখ বন্ধ করে বসে রইল, কোনো কথা বলবে না সে। রিমি টাকার বান্ডেলটা হাতে দিতে নাচিমা চমকে উঠলেন। ঠান্ডা চিৎকারে বললেন, কি দিল? কেউ দেয়নি মা, এটা আমার টাকা, কেউ একজনের কাছে ছিল, আজ পেলাম। আজেবাজে কথা বলবি না, কে দিয়েছে ধার? রিমি একটু এগিয়ে এসে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাদের কাছে মুখটা রাখলো। মা, কিছু প্রশ্নের স্পেসিফিক কোনো উত্তর হয় না। একজন দিয়েছে, আমাকে দেওয়ার একমাত্র কারণ আমাকে সব ধরনের সাহায্য করাতে তার আনন্দ। সে ঠিক করে নিয়েছে এটা তার দায়িত্ব। কথা পেঁচাবি না, সোজা করে বল তো রিমি। সোজা করেই বলছি মা, দেখো তো আমার গায়ে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ কিনা। মা, আমি ঠিক করেছি এখন থেকে গায়ে দামি সাবান লোশন মাখবো, বিচ্ছিরি গন্ধ হয়। বলেই রিমি নিজের হাত গায়ের বিভিন্ন জায়গা শুকতে লাগলো মনোযোগ দিয়ে। নাসিমা হতবিহ্বল দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল? তুমি কি সত্যি পৃথিলার ব্যাপারে শিওর? লিনা খুব আনিজি হয়ে সোয়েবকে প্রশ্নটা করলো। সোয়েব ব্যাগের চেন আটকাতে আটকাতে বলল, আমি কোনো ব্যাপারে শিওর না ভাবি, তবে একটা ব্যাপারে শিওর, সেটা হলো এই গ্রিন শাড়িতে তোমায় পুরো প্রকৃতির রানীর মতো লাগছে। আচ্ছা ভাবি, ভাইয়ার কি এজন্যই এত ভারী পাওয়ারের চশমা লাগে? তোমার রূপের ঝলকে অন্ধ হয়ে যাচ্ছে না তো দিন দিন? লিনা লজ্জা পাওয়া ভঙ্গিতে হাসলো। খালি ইয়ার্কি, প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা। আমার কথার জবাব কিন্তু তুমি দাওনি। সোয়েব সোজা গিয়ে বিছানায় বসলো, পা দুটো পাশের টেবিলটার উপর রেখে বালিশে হেলান দিল। প্রীতিলা খুবই চমৎকার মেয়ে। এত চমৎকার একটা মেয়ের জন্য অন্য কারো সুপুরুষের দরকার নেই। ওকে যে চাইবে মুগ্ধ হয়ে চাইবে। বারবার কেন ওর হয়ে কথা বলো?
এতে তো ওকে ছোট করা হয়। আমি চাই ওর যা হবে সব ওর নিজের গুণই হবে। ওর গুণ কি কোথাও কম যে তুমি ওকে চাইছো না? এমনও তো হতে পারে আমি ওর গুণের কাছে তুচ্ছ, অযোগ্য। লিনা হাসলো। তুমি কি অন্য কোথাও গুণবতীর যোগ্য করে ফেলেছো নাকি নিজেকে? সোয়েব জবাব দিল না। লিনা একটু রাগ একটু অনুনয়ের গলায় বলল, পৃথিলার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে তোমার কোনো কনফিউশন আছে নাকি? ওর যে ফ্যামিলির কথাটা। সোয়েব আস্তে করে বলল, আমি একটু ঘুমিয়ে নেব ভাবি, রাতে জার্নি আছে তো। লিনা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল। সোয়েবটা কেন এমন পাগলাটে, অনুভূতিহীন? সন্ধ্যায় ঘরে এসে থেকেই সোয়েবের মন কেমন করছে, এত অস্থির লাগছে। কি চাই তার? সোয়েব চেঞ্জ না করে বিছানায় গা এলিয়ে দিল। রিমিকে ঘরে ঢুকতে দেখেই সোয়েবের রাগ লাগলো। আসার কি দরকার ছিল? দুপুরে আসার কথা ছিল, এসেছে রাত করে। মাথা নষ্ট করে দেয়া ছাড়া কাজ নেই। কোনো কথা শুনবে না এই মেয়েটা। সোয়েব শুয়ে থেকেই পাশ ফিরে বলল, আসার কি দরকার ছিল? একটু পরেই আমি তো হাসপাতালে ঘুরেই যেতাম। আশ্চর্য। রিমি দরজাটা বন্ধ করে তাতে পিঠে হেলান দিয়েই দাঁড়ালো। আজ সে শাড়ি পরেছে, এই প্রথম সে গয়না পরেছে। কানে দুল, গলায় ছোট্ট লকেটের চেন, হাতে চুড়ি, নাকে ফুটো নেই বলে ফুটো করিয়ে নোজপিন পরে এসেছে। সোয়েবকে আজ সে বলবেই। কি ব্যাপার, দরজা কেন বন্ধ করছেন? কি না কি ভাববে সবাই? ভাবি পাশের ঘরে। ভাবাভাবির কি আছে? আপনি মেসেজ করে বলেছেন আসতে, আমি মেসেজ দেখিয়ে দিব তখন। সোয়েবের আরো রাগ হচ্ছে। রিমি আস্তে স্বরে বলল, আমি যে এসেছি কেউ দেখেনি, আমাকে তুমি করে বলুন না। সোয়েব কাঁথা টেনে দিল গায়ে। তুমি করে বলতে হবে? কি আদিক্ষেতা। রিমি এগিয়ে এসে সোয়েবের বিছানায় পাশে দাঁড়ালো। কিছু বলল না। রিমি সব গুলিয়ে যাচ্ছে। সে ঢোক গিলল। এত কেন তেষ্টা পাচ্ছে? বিড়বিড় করে বলল, পানি খাবো। সোয়েব কাঁথাটা ফেলে দিয়ে উঠল। পানি খেতে আসা হয়েছে? আমি তো ভেবেছি চুমু খেতে। গ্লাসে পানি এগিয়ে দিতে দিতে বলল, পানি? রিমি স্থির হয়ে তাকিয়ে আছে সোয়েবের দিকে। মাথা ঘুরছে, বাজে চিন্তা আসছে। সোয়েব আবারও বলল, পানি? রিমি অস্পষ্ট করে বলল, পানি খাবো না। সোয়েব কাছে এসে রিমিকে নাড়া দিল। নাক ধরে টিপে দিতে গেলেই রিমি বলল, উফ ব্যথা, আজই নাক বিধালাম তো। বলেই রিমি প্রায় সাথে সাথে সোয়েবকে জড়িয়ে ধরলো শক্ত করে, যেন একদম মিশে যেতে চায় সে। সোয়েব আস্তে করে বলল, এটা যদি কখনো তোমার আবেগ মনে হয়? হবে না, হবে না, আমি সিরিয়াস, সব করতে পারবো আমি। সোয়েব একটু সরিয়ে দেওয়ার মতো করলো। রিমি আরো শক্ত করে জড়িয়ে ধরলো। ভারী নিঃশ্বাস ঘন ঘন পড়ছে তার। লুকিয়ে বিয়ে করে নিব আমরা, চলুন, আমি ভালোবাসি তো আপনাকে। সোয়েব দৃঢ় কণ্ঠে বলল, পরীক্ষা দিতে হবে তোমাকে, প্রুভ করতে হবে। শুধু তুমি আমাকেই চাও। যেভাবে চাইলে আমায় তোমাকে নিতে সহজ হবে, আমার জন্য, আমার পরিবারের জন্য সহজ হবে। রিমির কানে দুল বিচ্ছে ঘাড়ের কাছে। সোয়েব প্রায় হ্যাঁচকা টানে দুলটা খুলে দিল। রিমি মৃদু স্বরে বলল, এমনও তো হতে পারে আমার পরিবার, অর্থনৈতিক অবস্থা, আমার চাকরি, এসবের কারণেই তুমি আমাকে পছন্দ করেছো। আমি চাই কোনো কারণে নয়, শুধু আমার কারণে আমাকে ভালোবাসো। আর ভালোবাসা মানে ভালোবাসার মানুষটাকে স্বস্তিতে রাখা। রিমি একটু দূরে সামনে গিয়ে দাঁড়ালো। প্রবল অনুভূতিতে কাঁপছে সে। আঁচলের ভাঁজ খুলে অনেকটা নেমে গেছে। গলায় বিন্দু বিন্দু ঘাম। চেনের লকেট উল্টে গেছে। কাপা কাপা কণ্ঠেই বলল, আমি চলে যাব, আমাকে একটু নিচে দিয়ে আসুন, একা যেতে পারবো না আমি। সোয়েব এগিয়ে এসে রিমিকে পাথরে করে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। রিমি চোখ বন্ধ করে বলল, আমাকে কথা দিতে হবে, আমি যদি চেষ্টা করে না পারি তখন আমি যে কষ্টটা পাবো তার সমান কষ্ট কিন্তু আপনাকেও পেতে হবে। সোয়েব পাশে শুতে শুতে বলল, কষ্ট তো এখনো কম পাচ্ছি না। রিমি এবার সোয়েবের নাক টিপে ধরলো। আর একটু শক্ত করে ধরো যাতে মরে যায়। না হলে আমার ইনফর্মার যদি আবার ভুল খবর দেয়, আমি কিন্তু রাগ করেও মারবো। রিমি সোয়েবের দিকে এবার পেছন কাত হয়ে বলল, এখনই মেরে দিন, আমার তো এখন মরে যেতে ইচ্ছা করছে। সোয়েব গায়ের কাঁথাটা ভালো করে জড়িয়ে নিতে নিতে বলল, আর আমার শীত করছে। রিমি ফিস ফিস করে বলল, আমি যদি রাতে এখানে থেকে যাই খুব কি ভেজাল হবে? ভেজাল হলেও কিন্তু সুখ হবে, তবে স্বস্তি হবে না। আর সুখের চেয়ে স্বস্তি ভালো। রিমি গভীর করে চুমু খেলো সোয়েবকে। দীর্ঘ সময় নিয়ে হাতটা সোয়েবের বুকে শুয়ে দিয়ে বলল, আমি পঙ্খিরাজ ঘোড়াই করে আপনাকে বিয়ে করতে আসবো। আমত করলে তখন গলায় ছুরি ধরে নিয়ে যাব, জোর করব, এখানটায় চাবুক মেরে বলবো, নাচ ছেলে নাচ। সোয়েব হেসে ফেললো। বেড সুইচটা অফ করে রিমির কানে কানে বলল, আজ রাতের ট্রেন শিওর মিস করবো আমি। পুরো পাগল করে ছেড়েছে আমায়। সোয়েবের ফোন বাজছে। পিথিলা ফোন করছে। রিমি ঝপাং করে উঠে বসলো। টুপ করে বিছানা থেকে নেমে পড়লো। সোয়েব বিরক্ত হয়ে বলল, আমি কি ফোন রিসিভ করেছি? রিমির হাতটা টেনে ধরে বলল, কি হলো?
রিমি হাতটা ছাড়িয়ে নিয়ে সোজা বেরিয়ে গেল। ভালো লাগছে না তার, কান্না পাচ্ছে, ভীষণ কান্না। রিমি, রিমি কাঁদছো কেন? রিমি দাঁড়াও। সোয়েবের ঘুম ভেঙে গেল, পুরো শরীর ঘেমে গেছে তার। সোয়েব বিড়বিড় করে বলল, খাইস টেমে, স্বপ্ন জ্বালাবে। একটু ঘুম যদি শান্তিতে ঘুমাতে পারি, অলওয়েজ অসম্পূর্ণ রেখে চলে যায় আমাকে। একবার পেয়ে সুযোগ মতো 22 খাল্লাস করে দেব। পাশেই সোয়েবের ফোন বেজে চলেছে, অপরিচিত নাম্বার। ঘুমের ঘরে এই আওয়াজটাই শুনছিল সে। সোয়েব ফোনটা হাত বাড়িয়ে নিল। এত রাতে কে? হ্যালো হ্যালো হ্যালো, মিস্টার শোয়েব বলছিলেন? জি স্যার, আমি রিজন বলছিলাম। একটু প্রবলেম হয়ে গেছে স্যার। ডিএমসি থেকে বলেছে এই অ্যাড্রেসে কোনো স্টুডেন্ট তাদের নেই, নাকি তারা ইনফরমেশন দিতে চাচ্ছে না, বুঝতে পারছি না। আপনি টাকা দিচ্ছেন দুজন তরুণ উদ্যোক্তাকে, নিয়ম মাফিক তারা সব জমা দিলেই তো হলো। স্টুডেন্ট কথাটা ইনক্লুডিং এর তো দরকার নেই। স্যার, প্রফেশনে ইনফরমেশনটা লাগে, ডিটেল নিতে ফোন করা। সোয়েব ফোন কেটে দিল। যত সব ফাজলামো, সামান্য একটা লোন স্যাংশনে দুনিয়ার তথ্য চাই এদের। সোয়েব তো ব্ল্যাঙ্ক চেক সাইন করে দিবেই। তাহলে সোয়েব আরো মেজাজ খারাপ নিয়ে ফোন করলো রিমিকে। রিমি ফোন ধরেই বলল, আপার একটা ছেলে হয়েছে শোয়েব ভাই। ডক্টর সিজার বলে এতদিন বসিয়ে রাখলো, সন্ধ্যায় ব্যথা উঠে নর্মাল হয়ে গেল। এখানে ডক্টর বলেছে হাসপাতালে আর রাখতে হবে না, বাড়ি নিয়ে যেতে বলেছে। কয়টাই হলো? মা বাবু ভালো আছে? 7:30টার দিকে। জানেন শোয়েব ভাই, বাবুটা না দেখতে ঠিক আপনার মতো হয়েছে। সোয়েব ঘড়ি দেখলো, এতক্ষণে বলল রিমি। একটা ফোনও তো নিজে থেকে করতে পারতো। সোয়েব যে কত চিন্তায় থাকে, মেয়েটা কি বোঝে না? গাধার মতো এখন বলছে বাবুটা নাকি সোয়েবের মতো হয়েছে। রিমি, বাড়ি কখন যাচ্ছ তোমরা? এই তো সকালে বিল টিল সব ক্লিয়ার করে ফেলেছি। আপনি আমাকে তুমি করে কেন বলছেন শোয়েব ভাইয়া? সোয়েব কথাটা এড়িয়ে গেল। রিজন সাহেব ডিএমসি নিয়ে কি জানতে চাইলো। ডিএমসি এখানে আসলো কিভাবে? রিমি ফোন রেখে দিল সাথে সাথে। আর তখনই মনে হলো জিজ্ঞাসা করার দরকার ছিল মানুষটা সিলেটে নাকি ঢাকায়। হাসপাতাল থেকে বাড়ি আসবার পর থেকে নাসিমার মেজাজ চটে আছে। কোনো কাজ তার হাতে উঠছে না, শরীর অচল লাগছে। যে জিনিস তিনি অনেক আগেই মন পাথর করে মুছে ফেলেছেন, সে জিনিস কেন এত বছর পর আবার আসবে? কেন আবার? সব তো ভালোই চলছিল। রিমি রান্নাঘরে এসে তাড়াহুড়ো গলায় বলল, মা, চুলো কি খালি আছে? তুই আমাকে কথা দিয়েছিলি তুই তোর বাবাকে খুঁজবি না, তাহলেই। রিমি যেন কথাটা শোনেইনি, এমনভাবে বলল, মা, 1 হাঁড়ি গরম পানি বসাও তো, আপা গোসল করবে। বাবু ঘুমাচ্ছে এখন, এর মাঝে গোসল সারবে। নাসিমা মেয়ের হাত শক্ত করে চেপে ধরলেন। আমার কথা জবাব দে। জবাব দেওয়ার তো কিছু নেই মা, আমি কাউকে খুঁজিনি। ক্ষণিকের বিশ্রামাগারে পড়াতে গিয়ে পৃথিলাকে দেখেছি, তখন কৌতূহল হাওয়াতে ঠিকানা নিয়েছি, আর তো কিছুই করিনি। তবে হাসপাতালে আজ কেন এলো? মা, লীনা ম্যাডামের কাজিন হয়, লীনা ম্যাডাম নিয়ে এসেছেন। বাট তুমি শিওর থাকো, কেউ কিচ্ছু বুঝবে না, জানবে না। বুঝবে না মানে? সিমিকে দেখার পর থেকে কাঁদছিল, খালি বলছিল এই বাবুটাকে দেখে আনন্দে আমার খুব কান্না পাচ্ছে কেন। সিমিকে নাকি কানে কানে একবার বলেছো একদম আমার মতো কেন আপনি। এখন যদি নিজে থেকে জানতে পারে যদি। রিমি হাতের পানির জগ ছিল মেঝেতে পড়ে ভেঙে গেল। পিথিলা যদি সত্যিই খোঁজ নিয়ে জানতে পারে, যদি এসে রিমিকে বলে, এই রিমি, তুই তো আমার ছোট বোন, তুই কেন? রিমির আর ভাবতে পারলো না, চোখ ঝাপসা হয়ে গেল। এত কেন পরীক্ষা দিতে হয় তাকে? এত কেন সমস্যায় পড়ে সে? কই, আর কেউ তো অমন পড়ে না। ব্যাংক থেকে টাকাটা নেবার আগে রিমি খুব জড়তা নিয়ে বলল, রিজওয়ান সাহেব, আমরা আসলে ডিএমসির ছাত্রী না, মিথ্যে বলেছিলাম। রেজন কথাটা শুনে মোটেও রিয়াক্ট করলো না, বরং হাসলো ভদ্রভাবে, যেন মিথ্যে বলাটা খুব ভালো কাজ। পুরোপুরি ফর্মালভাবে বলল, লোন তো হয়ে গেল, আমি নিশ্চয়ই আমার ক্লায়েন্টের কাছে একটা কফি এখন আশা করতে পারি। শিউলি আর চোখে রিমিকে নাবোধক ইশারা করলো। রিমি শিউলির ইশারা সম্পূর্ণ উপেক্ষা করে বলল, জি অবশ্যই, আজ বিকেলেই, আপনার পছন্দ মতো। ওকে, আমি তাহলে লেজারের পর নেক্সট করে সব জানিয়ে দেব। শিউলি হেসে বলল, আমরা উঠছি এখন। অনেক ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন আমরা কিস্তিটা যাতে ঠিকঠাক, মানে ব্যবসাটা যাতে দাঁড়িয়ে যায়। ও শিওর, অফকোর্স অফকোর্স। ব্যাংক থেকে বেরিয়েই রিমি প্রশ্নটা করলো, রিজওয়ান সাহেবকে কফি খাওয়ালে সমস্যা কি? কোনো সমস্যা নাই, আমি আসবো না, তুই যা। রিমি একটু মুখ ভ্যাংচালো। কোনো কৃতজ্ঞতা নেই? কাজ শেষে খোদা হাফেজ। ছি।
মালামালের লিস্ট করেছিস? রিমি ব্যাগ থেকে কাগজটা বের করে দিল। মেমো নেওয়ার সময় কিন্তু প্রতিটা পিসের আলাদা রেটটা টোটালের পাশে কোনায় লিখিস, সহজ হবে তাতে। বাবা, তুই তো দেখি পাক্কা ব্যবসায়ী হয়ে গেছিস রিমি। রিমি বড় করে একটা নিঃশ্বাস ফেললো। তাড়াতাড়ি ফিরতে হবে, কাজ আছে তার, অনেক কাজ। ফলের দোকানের সামনে গিয়ে রিমি প্রতিটা ফলের দামই জিজ্ঞাসা করলো। আপাটা যে কি সব থেকে দামের ফলগুলোই তার চাই। এতদিন ছিল নিজের দোহাই, এখন বাবুর। রিমি বাড়িতে এসেই ছোটখাটো একটা শখ খেলো। গাড়ি করে কে এসেছে? সোয়েব ভাই। রিমি দরজার কাছে গিয়েও ঘরে ঢুকলো না, পিথিলা এসেছে। রিমির ভেতর থেকে একটা হাহাকার করা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সোজা পেছন রাস্তায় গিয়ে রিমি কলতলায় বসলো। গোসল করবে নাকি শুধু হাত মুখ ধুয়ে নেবে? নাসিমা প্রায় হন্তদন্ত হয়ে ছুটে এলেন। মিথিলা এসেছে সিমির বাবুর জন্য এই এত কিছু নিয়ে। রিমি যেন শুনলই না। সাবানটা নিয়ে আসো মা, এই যে ধরো, ব্যাগটা নাও। নাসিমা ব্যাগ হাতেও দাঁড়িয়েই রইলেন, কাঁদছেন অনবরত। আমার সামনে থেকে যাও মা। সারাদিন খেটে এসে এসব কান্নাকাটি একদম তার পছন্দ না। রিমি ধমকের স্বরে বলল, মা প্লিজ কান্না বন্ধ করো, অসহ্য লাগছে। রিমি আসন পেতে বসে গায়ে পানি ঢালতে ঢালতে বলল, আবার ছেলেটা মা অনেক ভাগ্যবান। এই দেখো না, ও হবার পর আমার লোন হলো, তোমার মেয়ে ফিরে এলো, আপা খুশি, আমি খুঁজে পেলাম। এটুকু বলে রিমি একটু থামলো, তারপর আবার বলতে লাগলো, বাবুটার নাম কিন্তু আমি রাখবো মা, ওর নাম রাখবো সৌভাগ্য। মা, দুলাভাই থাকলে কি এই নামটা পছন্দ করতেন? আচ্ছা মা, পৃথিলাকে আমি এখন কি ডাকবো, মেজো আপা নাকি বড় আপাটু? নাসিমা কোনো জবাব না দিয়ে ভেতরে চলে গেলেন। সাবান হাতে কলতলায় এলো পিথিলা। রিমি নিঃশব্দে সাবান হাতে নিল। কত স্বাভাবিক, কত পুরানো সম্পর্ক যেন। পিথিলা এগিয়ে এসে বসলো সামনের বেদিতে। রিমি তাকালো না একবারও, মাথায় অনবরত পানি ঢালছে সে। চোখের পানি কি পিথিলা বুঝে ফেলবে? পিথিলা এক দৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে আছে। আহারে কি মিষ্টি চেহারা, গালের কোমলতা যেন ফুলের পাপড়িকেও হার মানায়। কিন্তু চোখ দুটো এত ক্লান্ত কেন? এতদিনের দায়িত্ব সামলে নিশ্চয় বড় বিরক্ত সে। একা একা এই এত কিছু বইছে। পিথিলাকে যদি বলে, এতদিন তো তুমি ভালো থেকেছো, আমরা তো ভালো থাকিনি, তাহলে এর কি জবাব দেবে পিথিলা? গোসল সেরে রিমি সোজা বসলো তার ব্যবসার হিসাব নিয়ে। সবকিছুর একটা প্রাইমারি ছক করে নিতে হবে। সন্ধ্যায় রিমি বের হবার সময় পিথিলা বলল, আমার সাথে চলো না রিমি। কোথায় যাবে, আমি নামিয়ে দিই। রিমি জবাব দিল না, চুল বাঁধছে এক মনে সে। পিথিলা কয়েক সেকেন্ড রিমির জবাবের অপেক্ষায় থাকলো, তারপর সিমির দিকে তাকিয়ে বলল, আপা যাই, তুমি কিন্তু বাবুকে হাতের উপর নিয়ে ঘুমাবে না, খবরদার। রিমি মৃদুস্বরে পেছনে ডাকলো, এলা ম্যাম, আপনার খুব বেশি সমস্যা না হলে থেকে যান না রাতে, আজ বাবুর নাম রাখা হবে। পিথিলা অবাক দৃষ্টিতে রিমির দিকে তাকালো। রিমি চোখ ছলছল করছে, কিন্তু ভাবভঙ্গি বড় নির্লিপ্ত। তার ইচ্ছে করছে সে এখনই রিমিকে জড়িয়ে ধরে বুক ভাসিয়ে কাঁদবে। রিমি চোখের কোণার জলটা সাবধানে ওড়নায় মুছতে মুছতে বলল, তাকিয়েছেন কেন? হুট করে তো আপা বলতে লজ্জা করছে আমার। পিথিলার এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। রিমি রেস্টুরেন্টে এসে দেখে রেজন বসে আছে। দেরি করে আসলাম। আমি তো একটু আর্লি চলে এসেছি। রিমি ব্যাগটা সাইড করে রেখে একটু আরাম করে বসলো। রেজন নিজেকে স্বাভাবিক করছে, এখনো তার দৃষ্টি ফোন স্ক্রিনে। রিমি ওড়নার কোণটা আঙ্গুলে গোছাচ্ছে, কিভাবে শুরু করবে সে?